আমি তাদের এই মানসিকতাটাকে চ্যালেঞ্জ করে বলবো যে আপনারা একটু বধিরটাই। এই ধরনের মন্তব্য সেনা প্রধানের মুখ থেকে যাওয়া উচিত না। কারণ সেনা প্রধান ইজ নট ইন এ পজিশন টু ডেসক্রাইব ইন আন্ডার হোয়াট সার্কামস্ট্যান্স বিডিআর হত্যাকাণ্ডের বিচার করা যাবে না। রয়্যাল লোকজনরা যে বাংলাদেশের এখানে সেখানে আছে তাদের নাম প্রকাশ করা যাবে না, তাদেরকে সরানো যাবে না। এগুলো ওয়াকার সব জানে, এগুলো ওয়াকার সব জানে এবং প্রশ্রয় দিচ্ছে। এটা কি নৌবাহিনীর প্রধান জানে? জানে। এটা কি বিমান বাহিনীর প্রধান জানে? জানে। আপনারা বলবেন তাহলে জানার পরে বিডিআর হত্যাকাণ্ডের সাথে সেনাপ্রধান ওয়াকারের নাম জড়িত আছে বলে অনেকে মনে করে এবং অনেকে মনে করতেছেন তিনি অবশ্যই জড়িত আছেন। তার আরেকটা মূল কারণ হচ্ছে সন্দেহ করার যে বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত যতবারই করতে দেওয়া হচ্ছে ততবারই বাধা দেওয়া হচ্ছে এবং নির্দিষ্ট একটা জায়গা থেকে সেটা হচ্ছে সেনাবাহিনী থেকে বাধা দেওয়া হচ্ছে। এর কারণে অনেকে মনে করতেছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বিডিআর হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল। তো এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ কথা বলে জ্যাকব পিল্টন। তার লম্বা আলোচনা শুনলে আশা করি বুঝতে পারবেন যে আসলে সেনাপ্রধান জড়িত আছে কিনা। হোপফুলি আপনারাও সবাই ভালো আছেন। দর্শকবৃন্দ, আজকের স্পেসিফিক শুধু একটা বিষয় নিয়ে আমি কথা বলতে চাই। বিষয়টা হচ্ছে ভারতীয় সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী, উনি বাংলাদেশের নির্বাচন নিয়ে সেনাপ্রধানের সাথে তার কমিউনিকেশন নিয়ে এবং ওখানে বেশ কিছু কথাবার্তা বলেছেন, যে কথাগুলো কেন যেন মনে হচ্ছে এটা নিয়ে আমার কথা বলা জরুরি। গত কয়েকদিন যাবৎ আমি জেনারেল ওয়াকারকে নিয়ে কথাবার্তা বলায়, স্পেশালি এই সপ্তাহে এবং তার আগের সপ্তাহে, বিষয়গুলো এমন ভাবে গিয়েছিল যে জেকব মিল্টন কেন জেনারেল ওয়াকারকে এভাবে ক্রিটিসাইজ করছে। অনেকে আমাকে জিজ্ঞাসা করেছে, ইজ দেয়ার এনিথিং স্পেসিফিক দ্যাট I have behind the scene which is concerning me? তো আমি এই বিষয়গুলো নিয়ে খোলামেলা অনেকগুলো কোয়েশ্চেন আমি করতে চাই এবং করি। সমস্যা একটা জায়গায়, এই আমার কথাগুলোর জবাব যতক্ষণ না আসবে ততক্ষণ পর্যন্ত আমি এভাবে হ্যামারিং করতে থাকবো, কারণ আমার কথাগুলোর জবাব আসা জরুরি। আমার অনেক কথাবার্তার জবাবে জেনারেল ওয়াকার ফাইনালি একটা স্টেটমেন্ট দিয়েছে। এক জায়গায় বলেছে সে ন্যায্যতার ভিত্তিতে, ফেয়ারনেসের উপরে, ন্যায্যতা অথবা সমতার ভিত্তিতে ভারতের সাথে সম্পর্ক চান। আচ্ছা, এখন আমি একটা কথা বুঝি না দর্শকবৃন্দ, ম্যানুয়াল অফ বাংলাদেশ মিলিটারি ল এটা এলাও করে না যে বাংলাদেশের সেনা প্রধান উইদাউট দ্য অথরাইজেশন by the chief executive of the country, তাই সে অথরাইজ না, দেশের সম্পর্ক কার সাথে হবে কি হবে এই ডিপ্লোম্যাটিক রিলেশন নিয়ে সেনাপ্রধান এ ধরনের মন্তব্য করতে পারেন না। এখন আরো একটা কথা আছে, যদি দেশের প্রধান নির্বাহী এট দিস টাইম, প্রধান নির্বাহী বলতে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে বুঝি, ডক্টর মোহাম্মদ ইউনূস যদি ওনাকে অথরাইজ করে থাকে এ ধরনের মন্তব্য করতে, দেন উনি এটা পারেন। কিন্তু মিলিটারি ডিসিপ্লিনে উনি এ ধরনের মন্তব্য করতে পারেন না। জেনারেল ওয়াকার বলেছে সমতা বা ন্যায্যতার ভিত্তিতে উনি ভারতের সাথে সম্পর্ক চান। এখন আমি এই কথাটাকে এতটা অফেন্সিভলি না নিয়ে আমি বলবো ওয়াকারের এই মন্তব্যটা করাটা দেশের বর্তমান প্রেক্ষাপটে, যখন ভারতের ইউটিউবাররা এবং কিছু নিউজ মিডিয়া বাংলাদেশ সম্পর্কে এবং ভারতের মধ্যে রীতিমতো কাগজে পত্রে বা মিডিয়ায় মনে হচ্ছে যুদ্ধ একটা লাগিয়ে দিচ্ছে, জেনারেল ওয়াকার এ ধরনের মন্তব্য করায় একটা উত্তর এসছে। ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী একটা মন্তব্য করেছে। মন্তব্যটা হলো এই, সে বলেছে বাংলাদেশের নির্বাচন হলে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক নরমাল হবে। আমি দর্শকবৃন্দ, আমি ভারতের একটা পত্রিকা, আমার যতদূর মনে হিন্দুস্তান টাইমস, তারা এটা নিয়ে একটা কথা বলেছে। সে একটা মন্তব্য করেছে, একটা ইন্টারভিউতে সে বলেছে, ওভারঅল রিলেশন টু বি নরমাল হোয়েন ইলেক্টেড গভর্নমেন্ট টেকস পাওয়ার ইন বাংলাদেশ। আমি একটা কথা বলি, জেনারেল ওয়াকারের মন্তব্যটা ছিল একটা
জেনারেলাইজ মন্তব্য একটা মিডিয়ায় বলেছে সে ভারতের সাথে ন্যায্যতা এবং সমতার ভিত্তিতে সম্পর্ক চায়। এই কথাটা যদি আমাদের প্রধান নির্বাহী বা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ ধরনের কোন মন্তব্য আসে, আমি একটা কথা বলতে চাই, ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা এবং বাংলাদেশের বুদ্ধিজীবী নামধারী যে লোকগুলো নিজেদের কলার নাড়ছেন তাদেরকে উদ্দেশ্য করে বলি, ইউজুয়ালি এই মন্তব্যটা একটা রাজনৈতিক মন্তব্য। যে কোনো একটা রাজনৈতিক দলের নেতা অথবা নির্বাচিত কোনো ব্যক্তি এ ধরনের মন্তব্য করতে পারে যে ভারতের সাথে তারা কি ধরনের সম্পর্ক চায়। মানে কথাটা চিন্তা করে দেখেন, এই কথাটা একটা রাজনৈতিক নেতা অথবা ইলেক্টেড কোন অফিসিয়াল যদি এই কথাটা বলে, দেন ইটস লজিক্যাল। ওকে, আর কোথায় লজিক্যাল হতে পারে? বাংলাদেশের কোন কূটনীতিবিদ এ ধরনের কথা ওয়ান অন ওয়ান যদি কাউন্টার পার্টির সাথে আলাপ আলোচনার ক্ষেত্রে জেনারেলাইজ এই ধরনের মন্তব্য করে, দ্যাট ইজ কোয়াইট ওকে। কিন্তু সেনাপ্রধান এই কথাটা বলে কূটনৈতিক ভাবে তার অজ্ঞতার পরিচয় দিয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের থ্রুতে ডক্টর মোহাম্মদ ইউনূস বা তৌহিদ পররাষ্ট্র উপদেষ্টা এরা যদি কেউ নাকে বলে থাকে উনি এই ধরনের কথা বললে এটা লজিক্যাল, আমি তাদের এই মানসিকতাটাকে চ্যালেঞ্জ করে বলবো যে আপনারা একটু বধিরটাই। এই ধরনের মন্তব্য সেনা প্রধানের মুখ থেকে যাওয়া উচিত না, কারণ সেনা প্রধান ইজ নট ইন এ পজিশন to describe in under what circumstances Bangladesh will have a good relationship with India or not. সেনা প্রধানের পদটা এই জন্য না ওখানে, তাহলে তাকে দিয়ে কেন বলালো হলো বা সে কেন এ ধরনের কথা বলতে গেল? দর্শকবৃন্দ, আমার আপত্তি একটা জায়গায়, ভারতের সেনা প্রধান মাঝে মাঝে তাদের কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে সূক্ষ্মভাবে একটা চাল দেয়। কারণ কি? ভারতের ব্যুরোক্র্যাটরা, ভারতের ক্ষমতাসীন যারা আছে সরকার চালায়, তারা জাতীয় স্বার্থে কোনো একটা জায়গায় খুব হিসাব নিকাশ করে একটা ঢিল ছোড়ে, যার জবাবে আমরা বাংলাদেশিরা সব সময় ছাগল যেভাবে বাচ্চা দেওয়ার পরে ফ্লোরে চিতায় থাকে, আমাদের বাংলাদেশের কূটনীতিকরা ঠিক একই কায়দায়। ভারতের সেনাপ্রধান যখন বলেছে বাংলাদেশের নির্বাচন হলে ঠিক হবে, আমি এটাকে একটু বিশ্লেষণ করি আপনাদেরকে। বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের এত মাথা ব্যথা কেন? ঠিক যে মাথা ব্যথা আমি দেখি রাজাকারের ছেলে মির্জা ফখরুলের। মানে এত মাথা ব্যথা কেন ভারতের সেনা প্রধানের? ভারতের যেসব লোকজনরা বাংলাদেশের নির্বাচন নিয়ে কথাবার্তা বলে, হাসিনা ক্ষমতায় থাকাকালীন বাংলাদেশের ফেয়ার নির্বাচন নিয়ে ভারতের কারো তো কোনো আমরা মাথা ব্যথা দেখি নাই। 2% 3% লোকজনও ভোট দেয় নাই, ওইটা নিয়ে তাড়াতাড়ি আগে তারা কাউন্টার সাইন করেছে, ভাউস করেছে। আজকে বাংলাদেশের নির্বাচন হইলে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক নরমাল হবে। হু ইজ উপেন্দ্র দ্বিবেদী টু ডিক্টেট বাংলাদেশি ইলেকশন? ম্যান, উপেন্দ্র দ্বিবেদী, ইউ আর ম্যান ইন ইউনিফর্ম। হু দ্য ফাক আর ইউ? তোমাদের ইংরেজি বলা লোকজন তো একজন জয়শঙ্কর। তোমরা তো বিহাইন্ড দ্য সিন মানুষের পাছায় আঙ্গুল দিয়ে কথা বলো। কিন্তু আপনারা এখানে এসে কথা বলেন যে বাংলাদেশের নির্বাচন হলে নির্বাচিত সরকারের সাথে ভারতের সম্পর্ক নরমাল হবে। উপেন্দ্র দ্বিবেদী একটা বিষয় নিয়ে কখনোই বলে না এবং তারা জাতীয় স্বার্থেও এই কথাগুলো বাইরে প্রকাশ করে না। গত 16 বছরে ভারতীয় স্বৈর শাসন হাসিনার মাধ্যমে বাংলাদেশে, তখন ভারত
কি ধরনের সম্পর্ক রেখেছে? যে সরকারের সাথে বাংলাদেশ, ভারত সরকার যে বাংলাদেশের যেই পরিবারের সাথে সম্পর্ক রেখেছেন, তারা তো ইলেকটেড কোনো গভর্নমেন্ট ছিল না তখন। এই উপেন্দ্র দ্বিবেদী বা তার প্রেডেসেসর তারা কি এই সাবজেক্টটা চিন্তা করে দেখেছে যে বাংলাদেশের সাথে তখন আমরা কিভাবে সম্পর্ক রেখেছি? অন দ্য আদার হ্যান্ড, সে কতগুলো মন্তব্য করেছে, যে মন্তব্যগুলো আমার একটু আলাপ আলোচনা করা উচিত এবং আমি মনে করি এই আলোচনাগুলো ইম্পর্টেন্ট। আমি ওই আর্টিকেলটাকে একটু ব্যাখ্যা করি। সে বলেছে, ইন্ডিয়ান আর্মি চিফ জেনারেল উপেন্দ্র দ্বিবেদী addressed his annual Army Day press conference in New Delhi on 13 January 2025. The military relation between Bangladesh and India is prevailing as it was before, Indian Army Chief উপেন্দ্র দ্বিবেদী said on Monday. সে বলছে বাংলাদেশ আর্মির সাথে হাসিনা থাকাকালীন যে সম্পর্ক ছিল, পরিস্থিতি এখনো নরমাল আছে, সবকিছু ঠিকঠাক আছে। He further said the overall relation between the two countries will be normal when an elected government assume powers in Bangladesh. দর্শকবৃন্দ, আমি 1 সেকেন্ডের জন্য আপনাদের কাছ থেকে বিরতি চাচ্ছি। দর্শকবৃন্দ, শুনলে খুশি হবেন। আমি একটা মসজিদের কেস নিয়েছিলাম, যে জন্য কেসটার জন্য আমি আজকের কোর্টে ছিলাম, আমার অ্যাটর্নি কোর্টে ছিল, কেসটা আমি উইন করেছি। আমি সরি, লাইভ থেকে আবার বাইরে গিয়ে আমাকে কথা বলতে হয়েছে আমার অ্যাটর্নির সাথে। তো আমি যে কথাটা বললাম, উপেন্দ্র দ্বিবেদী যে কথাটা বলেছে, সে বলেছে যে overall relation between the two countries will be normal when an elected government assume power in Bangladesh. আর যে কথাটা আপনাকে ইতিমধ্যে বলেছি, উপেন্দ্র দ্বিবেদী বলেছে একটা ইলেক্টেড গভর্নমেন্ট যে মুহূর্তে ক্ষমতা নেবে, ভারতের সাথে সম্পর্ক তাদের নরমাল হবে। কিন্তু কোশ্চেন ইজ, এখানে কি সাবজেক্ট ইলেকশন? দর্শক মধ্যে একা একা একটু চিন্তা করে দেখেন, গত 16 বছর কোন ইলেক্টেড গভর্নমেন্টের সাথে ইন্ডিয়ার রিলেশনশিপ মেনটেন করে নাই। তারা আজকে হঠাৎ করে এখন ইলেক্টেড গভর্নমেন্টের সাথে সম্পর্ক তৈরি করতে চায়। আমি দর্শকবৃন্দ, হোপফুলি আপনারা আমার সমস্যাটার কথা বুঝেছেন। এখন এখানে একটা কথা বলি। কয়েকদিন আগে জেনারেল ওয়াকার বলেছে সে সমতা বা ন্যায্যতার ভিত্তিতে ভারতের সাথে সম্পর্ক চায়। তার জবাবে উপেন্দ্র দ্বিবেদী বলছে ফরগেট অ্যাবাউট সমতা এবং ন্যায্যতা। তারা বর্তমান সরকারের সাথে অথবা ভবিষ্যতের কোন সরকারের যদি রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান হয় ডক্টর মোহাম্মদ ইউনূস, এই ধরনের কোন শিক্ষিত, যোগ্য এবং দেশপ্রেমিক মানুষের সাথে ভারত কখনো সমতা আর ন্যায্যতা ধরনের সম্পর্ক চায় না। General Dwivedi said this while addressing his annual Army Day press conference. General Upendra Dwivedi stated that Bangladesh is an important strategic partner of India. Any kind of animosity would be pernicious for both the countries. That would not serve any interest, anyone's interest. দর্শকবৃন্দ, সে বলেছে বাংলাদেশ ভারতের একটি স্ট্র্যাটেজিক পার্টনার, স্ট্র্যাটেজিক আমাদের পার্টনার। এনি কাইন্ড অফ অ্যানিমোসিটি, কোন ধরনের শত্রুতা বাংলাদেশের বা ভারতের সম্পর্কের ক্ষেত্রে কারোই উপকার হবে না। দর্শক, কিন্তু আমি একটা কথা বলি, ভারতের সাথে সম্পর্ক রেখে বাংলাদেশ কোন দিক থেকে লাভবান হয় না 1971 সালের 16 ডিসেম্বর থেকে শুরু করে আজ অবধি।
দর্শক বিন্দু, আমি ইন্ডিয়াকে পছন্দ করি না, ইন্ডিয়া আমার বাপ-দাদার শত্রু না, কিন্তু 1971 সালের 16 ডিসেম্বরের পর থেকে আজ অবধি ভারত থেকে বাংলাদেশ উপকৃত হয়েছে এমন কোন এগ্রিমেন্ট, ভারতের এমন কোন ভূমিকা, ভারতের এমন কোন কার্যক্রম আমার জানা নাই। যে দ্বিপাক্ষিক বলতে তারা যা মিন করে সেটা হচ্ছে একপাক্ষিক ভারতের সম্পর্ক। এবং আমি যেই কথাটা বললাম, আমার এই কথার সাথে বাংলাদেশের কোন রাজনীতিবিদ, ইলেক্টেড অফিসিয়াল অথবা আমলা, তারা যদি এর বিরুদ্ধে আমাকে একটা উদাহরণ দিয়ে প্রমাণ করতে পারে, আমি তার সাথে ডিবেটে যেতে রাজি আছি, ওয়ান অন ওয়ান, based on the information that I have and based on the information and experience the other side had. 1971 সালের 16 ডিসেম্বরের পরের থেকে আজ অবধি ভারতের সাথে দ্বিপাক্ষিক বলতে কোনো বিষয় নাই, একপাক্ষিক। ওটা হচ্ছে ভারতের ওয়েলফেয়ার, বাংলাদেশের ওয়েলফেয়ার, বাংলাদেশের ডেভেলপমেন্ট, বাংলাদেশের 20 কোটি মানুষ, বাংলাদেশের নির্বাচন, বাংলাদেশের সার্বভৌমত্ব, বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের বাণিজ্য, কোন ক্ষেত্রে বাংলাদেশ ভারত কর্তৃক উপকৃত হয় না। সেক্ষেত্রে আপনারা সমঝোতা, ন্যায্যতা এ ধরনের কথাবার্তা কেন বলেন জেনারেল ওয়াকার? কোন ন্যায্যতা, কোন সমতা, কিসের কথা বলেন আপনি ভারতের সাথে কথা বলতে গেলে? আপনি একজন রুকি, কূটনীতি সম্পর্কে আপনার কোনো ধারণা নাই। আপনি মেজর থেকে সেনা প্রধান হয়েছেন, আপনি বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হারামজাদি হাসিনার কাজিনকে বিয়ে করে আপনি কূটনীতি নিয়ে কথা বলতে যান কেন মিয়া? General Walker, you just become a burden of our nation. You just become a burden of 20 crore people. What the hell is wrong? Don't you feel shame? সে বলছে যে উপেন্দ্র দ্বিবেদী বলছে ভারতের সাথে আমাদের সম্পর্ক নষ্ট হলে তাহলে দ্যাট উড নট সার্ভ এনিওয়ান ইন্টারেস্ট। দর্শক কিন্তু তারপরে সেখানে লিখেছে ইন্ডিয়ান আর্মি চিফ ফার্দার মেইনটেইনড উই আর নেইবার্স, বোথ অফ আওয়ার কান্ট্রিজ হ্যাভ টু লিভ টুগেদার। ওয়েল, for the last 54 years, Bangladesh tried its best to live side by side with peace and harmony with India. Didn't we? দর্শকবৃন্দ, এই কথাটা আমার বলতে বাধা নাই। ইন্ডিয়া বারবার বলছে আমরা তাদের নেইবার এবং we have to live together. ইন্ডিয়া যখন বলে we have to live together, do you know what does that mean? We are not existing next to India as a sovereign nation. It has to be like Sikkim, খেয়াল আছে তো? It has to be like Hyderabad, it has to be like Kashmir. When this freaking stupid country India says that we are their neighbor, we have to live together, do you know what does that mean? তারা হচ্ছে ব্রাহ্মণ, আমরা হব নাফি, শূদ্র। We are neighbor, both of our countries have to live together. সেখানে আরেকটা জিনিস শেল পরে বলছে we have to understand each other. What does that mean? তুমি হারামজাদা ব্রাহ্মণ, তোমাকে আমার বুঝতে হবে, তুমি বড় দাদা, তুমি দাদাগিরি করবা, আমাদের এটা বুঝতে হবে। Any kind of enmity will not be good for anyone. আমাদের মধ্যে শত্রুতা কারোর জন্যই ভালো হবে না। He further said the military relation between the two countries are completely all right. দর্শকবৃন্দ, this is the point. সে বলছে the military relations between the two countries are completely all right. Based on what? Based on the agreement Hasina Sheikh signed in 2017 on April 8th. যে নিরাপত্তা এমওইউ স্বাক্ষর করেছে, ওই নিরাপত্তা এমওইউর ভিত্তিতে উপেন্দ্র দ্বিবেদী says the military relationship between the two countries are completely all right. এর অর্থ কি? বাংলাদেশের সেনানিবাসে এখনো আছে,
বাংলাদেশের সুপ্রিম কোর্টে এখনো র আছে, বাংলাদেশের হাইকোর্টে এখনো র আছে, বাংলাদেশের পুলিশে, র্যাবে, ডিজিএফআই বিভিন্ন জায়গায় এখনো ভারতীয় লোকজন আছে। খালি ওই আনসার ভিডিপিতে পুলিশ, রেগুলার পুলিশের যেগুলো আছিল ওইগুলো ঢাল তলোয়ার এয়ারপোর্টে ফালাইয়া পলাইছে, আর বাকি সবগুলো ইনট্যাক্ট আছে। দর্শকবৃন্দ, আমার সোর্স থেকে একটা খবর আমি পেয়েছি, জেনারেল ওয়াকার গোয়েন্দা ব্রিফিং, ডিজিএফআই এনএসআই এর গোয়েন্দা ব্রিফিং ডক্টর মোহাম্মদ ইউনুসকে এজন্যই দেওয়ান না, সে নিয়ন্ত্রণ এই জন্য করে ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্য এইসব বিষয়ে সম্যক ধারণা না হয়, এটার উপরে ডক্টর মোহাম্মদ ইউনুস যেন কোনো সিদ্ধান্ত নিতে না পারে। ঠিক এজন্য জেনারেল ওয়াকার চান না ডিজিএফআই এনএসআই এই ব্রিফিং গুলো যেন ডক্টর ইউনুসের কাছে আসে, এটা উনি চান না। আপনাদের খেয়াল আছে তো, হাসিনা শেখ যখন ক্ষমতায় জোর করে ক্ষমতায় ছিল, তারেক সিদ্দিকী দিয়ে ব্রিফিং গুলো নেওয়া হতো, এবং ডিজিএফআই এনএসআই র্যাব সিআইডি ডিবি এরা আতঙ্কের মধ্যে থাকতো তারেক সিদ্দিকীর সামনে বসলে, কারণ তারেক সিদ্দিকী কোঅর্ডিনেট করতো সবকিছু। কারণ কি, তারেক সিদ্দিকী তাদের এই নেওয়া সব তথ্যগুলোকে রয়ের সাথে শেয়ার করতো, এবং আপনারা শুনলে অবাক হবেন, ওই নিরাপত্তা ব্রিফিং এ রয়ের সিনিয়র লোকজন বসা থাকতো। এখন আমার তথ্য অনুযায়ী ওই ব্রিফিং গুলো এখনো হয়, একইভাবে হয়, শুধু তারেক সিদ্দিকীর জায়গায় জেনারেল ওয়াকার বসে, আর পাশে ভাউরার মতো বসে থাকে লেফটেন্যান্ট জেনারেল হাফিজ। এখন একটা জিনিস আমার মাথায় ঢুকে না, সেটা ঢুকে না এই, আমি হাসিনা শাসন আমল বাদ দেই, গত আগস্ট থেকে এখন পর্যন্ত আমি বারবার দাবি জানিয়ে আসছি, কথা বলে আসছি যে 2017 সালের 8 এপ্রিলের ওই নিরাপত্তা এমওইউটা পাবলিকলি প্রকাশ করা হোক। এখন পর্যন্ত করা হচ্ছে না। কেন করা হচ্ছে না জানেন? কারণ ওই এমওইউ সব চুক্তিগুলো এখন পর্যন্ত মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং এর প্রত্যেকটা ক্লজ এখনো অ্যাক্টিভ। ডক্টর মোহাম্মদ ইউনুস, আপনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত, আপনার কাছে কি 2017 সালের 8 এপ্রিলের এমওইউটা সাবমিট করা হয়েছে? আপনি কি জানেন? আপনি এটা জানেন, আপনি এটা পড়েছেন, এটার উপরে আপনি কি কিছু করেছেন? তারা বলছে শুধু জয়েন্ট এক্সারসাইজ, অর্থাৎ ভারতীয় সৈন্যরা এবং বাংলাদেশি সৈন্যরা যে মহড়া করে প্রতি বছর, ওই মহড়াটা শুধু বাদ গেছে, কারণ এটা পাবলিকলি দেখায়, ইটস ভিজিবল, এটা সবাই দেখে, এটা দেখলে বাংলাদেশের লোকজন খেপে যাবে, এজন্য ওটা বন্ধ রেখেছে। দর্শকবৃন্দ, এটা সম্পর্কে আমি বলছি। Okay, Divedi says military relation between the two countries are completely all right. But if you ask me about the overall relation between the two countries, I would say it would be normal when the elected government comes, the Indian military says. Okay, আবার এই কথাটা বলছে, তারা যদি তাকে জিজ্ঞাসা করে ওভারঅল বাংলাদেশের রিলেশনশিপ, ভারতের রিলেশনশিপ বাংলাদেশের সাথে যদি কখন ইমপ্রুভ করবে, সে বলছে ইলেকশন হইলে সবকিছু ঠিক হয়ে যাবে। Explaining the military relation with Bangladesh, Indian Army Chief General Upendra Dwivedi says he has been maintaining communication with Bangladesh Army Chief Waqaruzzaman. Upendra Dwivedi বলছে সে কন্টিনিউয়াসলি জেনারেল ওয়াকারুজ্জামানের সাথে সম্পর্ক মেইনটেইন করছে। They maintain communication during the political changes last August. পাকিস্তান ভারতের আর্মি চিফের সাথে ওয়াকারুজ্জামান হাসিনা পালানোর সময়, পালানোর আগ মুহূর্তে, পালানোর পরে, পালানোর সময়, প্রতিটা মুহূর্তে ওয়াকার ভারতের সাথে সম্পর্ক রেখেছে। অথচ এই বাকের মিয়া বলছে, কোন জায়গায় অনলাইন ইন্টারভিউতে বলছে বাকের মিয়া সে হাসিনাকে পালায় যাইতেছে, এটা সে জানেই না।
এবং জামাত ইসলামের আমির সেনাবাহিনীকে দেশপ্রেমিক বলার জন্য পাগল হয়ে রাস্তায় নামছে। আমি জানি না জেনারেল শফিক এটা কোন নেতার আচরণ করেছে কিনা। জেনারেল শফিক জানে, ডক্টর শফিকুর রহমান সাহেব জানেন যে জেনারেল ওয়াকার মিথ্যা কথা বলেছে। এই মিথ্যা কথা জানার পরেও সে আর্মিকে ক্লিন স্লেট দিতেছে যে দেশপ্রেমিক শুধু জামাত ইসলামী এবং সেনাবাহিনী। হোয়াটস রং উইথ ইউ পিপল? ভারতের সেনাবাহিনীর প্রধান উপেন্দ্র দ্বিবেদী বলছে হাসিনা পালানোর আগে, হাসিনা পালানোর সময়, হাসিনা পালানোর পরে কন্টিনিউয়াসলি ওয়াকারুজ্জামানের সাথে তারা যোগাযোগ করেছে। আর ওয়াকার বলেছে সে জানেই না। এর অর্থ কি? ওয়াকারুজ্জামান যখন বলেছে সে জানেই না, যাকে সে ইন্টারভিউ করেছে তাকে বলদ বানাইছে, তাকে বলদ বানাইয়া সেল করছে। আর যে ইন্টারভিউ নিছে এটার উপরে তার ফলো আপ কোনো কোয়েশ্চেন করার মতো যোগ্যতাও ছিল না, এফেক্টিভনেসও ছিল না, অথবা সাহস ছিল না, বা হেডাপ ছিল না। They maintained communication during the political changes last August. They even spoke on video call on November 24. General Dwivedi states that they have been continuing such communication. The Indian Army Chief mentioned that joint military drill has been deferred due to the current situation. This will resume once the situation is stable, he told the media. দর্শকবৃন্দ, আমি কি বলবো এটা কষ্টের কথা? আমি কি এটা কষ্টের কথা বলবো? আপনাদেরকে আমি বলি। অর্থাৎ 2017 সালের 8ই এপ্রিল বাংলাদেশের সার্বভৌমত্ব বিনষ্টকারী একটা এমওইউ যে স্বাক্ষর করেছে, ওই এমওইউ প্রত্যেকটা ক্লজ এখন পর্যন্ত অ্যাক্টিভ। প্রত্যেকটা কাজ অবৈধভাবে সংবিধান বিরোধী, বাংলাদেশের অস্তিত্ব বিরোধী কর্মকাণ্ড এখনো চলছে। শুধু একটা কাজ বাদ হয়েছে, জয়েন্ট মিলিটারি এক্সারসাইজটা বাদ আছে, আর প্রত্যেকটা কাজ চলছে। What is that supposed to mean? সেনাবাহিনীর মধ্যে, সেনানিবাসের মধ্যে রয়ের পায়তারা এখনো আছে। এখন বলবেন আমরা তো রয়ের কোন লোকজন দেখি না। রয়ের লোকজন দেখবেন কেমনে? আমার আপনার খাওয়া, আমার আপনার পরিবারের সদস্যরা আর্মিতে চাকরি করে রয়ের বেতন নিয়ে হারাম খায় ওখানে বসে বসে। আপনার কি মনে হয় ডিজিএফআই এর ডিজি ছাত্রলীগের ক্যাডার জাহাঙ্গীর সে কেয়ার করে? সে তো ভারতের কে আইন না তার কোলে বসাবে। তারা বলছে জনগণের বলদ বানানোর জন্য আমরা জয়েন্ট এক্সারসাইজটা এখন করতেছি না, পরিস্থিতিটা নরমাল হোক, নির্বাচনের পরে বলদ একটা ক্ষমতায় আইব, বলদের 2 থাপ্পড় চোপাট দিয়া আমার সবকিছু আবার ঠিক মতো আমরা কইরা নিয়ে আসবো। এখন 2017 সালের 8ই এপ্রিলের যে এমওইউ হাসিনা মাগি সাইন করেছিল তার ক্ষমতায় আসার জন্য, ওই চুক্তিটাকে এখন পর্যন্ত পাবলিক করছে না পারপোজলি। জেনারেল ওয়াকার এটা পাবলিশ করতে দিচ্ছে না। বিক্রম মিস্ত্রি যে এর আগে এসেছিল তার সাথে দেখা করে গেছে, প্রথম কথাই ছিল 2017 সালের 8ই এপ্রিলের ওই চুক্তি পাবলিক করা যাবে না, বিডিআর হত্যাকাণ্ডের বিচার করা যাবে না, রয়্যাল লোকজনরা যে বাংলাদেশের এখানে সেখানে আছে তাদের নাম প্রকাশ করা যাবে না, তাদেরকে সরানো যাবে না। এগুলো ওয়াকার সব জানে, এগুলো ওয়াকার সব জানে এবং প্রশ্রয় দিচ্ছে। এটা কি নৌবাহিনীর প্রধান জানে? জানে। এটা কি বিমান বাহিনীর প্রধান জানে? জানে। আপনারা বলবেন তাহলে জানার পরে তাহলে বাংলাদেশের এই বিপ্লব করলো, জুলাই আগস্টের যে বিপ্লব হলো,
সার্জিস, নাহিদ, আব্দুল্লাহ, আসিফ, এরা। দর্শকবৃন্দ, আমরা কোথায় যাব? কপালে দাগ লাগানো এক গাবুর নাম সমন্বয় হাসনাত, সে খালেদ মহিউদ্দিনের শোতে বলে সে প্রাডো গাড়িতে চলে। তার ভাবখানা এমন ছিল, তার অনেক বন্ধু বান্ধব আছে যারা প্রাডো গাড়ির ওনার, তাকে গিফট করে। আমি হাসনাতের উদ্দেশ্যে বলতে চাই, হাসনাত, তোমার মাথায় কি আছে বেটা? এই ধরনের গিফটে প্রাডো গাড়ি, মার্সিডিজ বেঞ্জ, ফেরারি, এইসবে তোমারে বিনা পয়সায় লিফট দিয়ে তোমার পিছনে, তোমাকে লিফটটা কেন দিবে? ওই গাড়িটা তোমাকে ব্যবহার করার অনুমতি কেন দিবে? তোমার কাছ থেকে যদি কারো ফায়দা না পায়, তোমার কি মনে হয় হাসনাত, বসুন্ধরা শাহ আলম লোকজনদেরকে গাড়ি দেয়, লোকজনদেরকে পয়সা দেয়, লোকজনদেরকে প্লেন ভাড়া কইরা দেয়, কেন দেয়? তাদের কাছ থেকে কিছু পায়। তো তুমি হাসনাত দেখতেও তো এত সুন্দর না যে তোমারে হোগা মারার জন্য তোমারে ওই প্রাডো গাড়ি ব্যবহার করতে দিতেছে। তোমারে প্রাডো গাড়ি ব্যবহার করতে দিতেছে, তোমারে দিয়ে গভর্নমেন্টের কাছ থেকে ফায়দা নিবে। হাসনাত, তোমার কাছ থেকে, তোমারে সামনে দাঁড় করাইয়া তোমার কাছ থেকে ফায়দা নেওয়ার জন্য তারা প্রাডো গাড়ি ব্যবহার করার জন্য দিবে, ফেরারি দিবে, লাম্বরগিনি দিবে, মার্সিডিজ বেঞ্জ দিবে, সব দিবে, টেসলা দিবে। কেন জানো হাসনাত? তোমার মতো বলদকে সামনে সাইনবোর্ড ব্যবহার করে সরকারের কাছ থেকে ফায়দা নিবে। দ্যাট ফায়দা ইজ গোয়িং টু বি এ বার্ডেন ফর 20 crore পিপল। হাসনাত, তোমার লজ্জা লাগলো না? তুমি একটা বলদের মতো খালেদ মহিউদ্দিনের সাথে বলছো আমার বন্ধু বান্ধব আছে, পরিচিত আছে, তারা ব্যবহার করার অনুমতি দিচ্ছে। তুমি কি বলদ? তুমি কি লেখাপড়া করছো? তোমার ডু ইউ হ্যাভ এনি ভিশন অর কমন সেন্স? ইউ স্টুপিড। আবার মিডিয়া এসে নাহিদের বাবা নাকি গুলশান না বনানীতে অফিস খুলে পড়ছে তদবিরের। মানে আমি বুঝি না যাদেরকে দিয়ে ভূত ছাড়াবো তারা নিজেরাই ভূত। কত লজ্জার কথা! আমি লজ্জায় আমি বললাম হোয়াট ইজ দিস? হাসনাত এই কথা বলে, তার বন্ধু বান্ধব আছে, পরিচিত লোকজনরা তাকে প্রাডো গাড়ি দিচ্ছে ব্যবহার করার জন্য। তোমাকে কেন দিবে হাসনাত? তুমি কোথাকার কোন ছিরু যে তোমার প্রাডো গাড়ি ব্যবহার করতে দিবে? এবং তুমি ওটা ব্যবহার করে আবার গর্বের সাথে বলতেছো। তুমি মিয়া আমার সামনে থাকলে তোমার আমি থাপায় দাঁত ফালাই দিতাম, ব্যাটা ইডিয়েট। হাসনাত এবং অন্যান্য সমন্বয়কদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, বুক উঁচু করে বলছি, আমাকে মন্ত্রী বানানোর, আমাকে অ্যাম্বাসেডর বানানোর, আমাকে এইটা বানানোর, ওইটা বানানোর অফার, উপদেষ্টা বানানোর কন্টিনিউয়াসলি আমার অফিসে থাকে। আমাকে প্রধান অতিথি বানাবে, আমাকে চিফ স্পিকার বানাবে। হাসনাত, প্রত্যেকটা জায়গায় আমি চিন্তা করি হোয়াট ইজ দেয়ার আলটিমেট গোল। আমি তো কাউকে কখনো বলি না রে যে আমার কোথাও কিছু পেতে হবে। আমার প্রাডো গাড়ি তো থাক, আমি ভাঙ্গা গাড়ি চালাই, আমার ভাঙ্গা গাড়িতে চলে, আমার কোনো অসুবিধা নাই, আমি এটা ওন করি। তো সেখানে তোমার মতো লোকজনরা সমন্বয়ক হয়ে মানুষের কাছ থেকে সম্মান পাচ্ছ, ভালোবাসা পাচ্ছ, আর তোমরা কেউ একজন তোমাকে এসে বলবে তুমি প্রাডো গাড়ি চালাও, সরকারের কাছ থেকে আমাকে এই কন্ট্রাক্ট এনে দাও, হোম মিনিস্টারের কাছ থেকে এটা করে দাও। তোমাকে এটা তো দেয় তাদের কাছ থেকে কিছু পাওয়ার জন্য। আনলেস তুমি যদি বলো যে তারা গে তোমার সাথে বিছানায় যাইতে চায় এই জন্য। হাওয়ার দর্শকবৃন্দ, এই সাবজেক্ট অপ্রাসঙ্গিক। আমি জেনারেল ওয়াকার প্রসঙ্গে আসি। প্রথম আমি আজকে শোটা লঙ্গার করব না, আমি এখনই শেষ করব যে কথাটা আমি বলতে চাচ্ছি। জেনারেল ওয়াকার, ভারতের সাথে সম্পর্ক বাংলাদেশের কেমন হবে এটা নিয়ে একমাত্র নির্বাচিত লোকজনরাই কথা বলুক। আপনি ফার্দার এ ধরনের মন্তব্য করতে চেন না যে
সমতার ভিত্তিতে বা ন্যায্যতার ভিত্তিতে আপনি ভারতের সাথে সম্পর্ক চান, কারণ এই কথাটা ডিসাইড করার কনস্টিটিউশনাল অথরিটি আপনার নাই। আপনি রিপাবলিকের বেতনভুক্ত একজন কর্মচারী, ঠিক আছে? আপনি প্রজাতন্ত্রের একজন বেতনভুক্ত কর্মচারী, আপনার জব টাইটেল অ্যালাউ করে না এই ধরনের মন্তব্য করার। আপনি এই ধরনের কথাবার্তা বলেন কেন? আপনাকে আমি বলছি এই ধরনের কথাবার্তা আপনি বলেন না। আর একটা কথা, দেশের অনেক উপকার হবে যদি 2017 সালের 8ই এপ্রিলের স্বাক্ষরিত এমওইউটা আপনি পাবলিশ করেন। দর্শকবৃন্দ, ভারতের সেনাপ্রধান যখন বাংলাদেশের নির্বাচন নিয়ে কথা বলে, এটা একটা অশনি সংকেত। ভারতের সেনাপ্রধান বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে যখন দ্বিপাক্ষিক সম্পর্কের কথা বলে, ওটা একপাক্ষিক সম্পর্ক। ভারতের সেনাপ্রধান যখন বলে যে আর্মি ওয়াকারুজ্জামানের সাথে তার কন্টিনিউয়াস কমিউনিকেশন হয়, দ্যাটস অলসো অশনি সংকেত। কেন অশনি সংকেত? আমার কাছে যে তথ্য আছে, ওই তথ্য অনুযায়ী ওয়াকার যখন ভারতের সেনাপ্রধান বা ভারতের কোন অফিসিয়ালদের সাথে কথা বলে, সে নিজেকে পুরোপুরি সারেন্ডার করে কথা বলে। বেসড অন হোয়াট? 2017 সালের 8ই এপ্রিলের ওই চুক্তি। 2017 সালের 8ই এপ্রিলের চুক্তি নিয়ে আমি জেকব মিল্টন ছাড়া আমি অনলাইনে কোন জায়গায় কারো কথায় কোনো কিছুতে আমি ভয় পাই না, কারো কাছ থেকে শুনি না এটা নিয়ে কথা বলতে। কারো কাছ থেকে আমি শুনি না যেটা নিয়ে কেউ কথা বলে, কারণ এই বিষয়টা অত্যন্ত টাচি। এই বিষয়টা নিয়ে আমি যদি লোকজনদেরকে বলি যে আপনারা এটা নিয়ে কথা বলেন, লোকজনদেরকে জিজ্ঞাসা করেন এটা নিয়ে অনেক আলাপ আলোচনা কিছু করার আছে, কেউ করে না। এখন কথাটা হচ্ছে আমি যেটা নিয়ে কথা বলতে বলবো, কাকে কথা বলতে বলবো? অনলাইন অ্যাক্টিভিস্টদের। 10 পাস করে নিউ ইয়র্কে বা ফ্রান্সে থেকে কথা বলা যায়, কিন্তু পলিসির উপরে কথা বলতে গেলে একটু বেশি লেখাপড়া করতে হয়। এত সময় কই? একটা জিনিস আমি জিজ্ঞাসা করি, ভারত বিরোধী কথা বলতে বলতে মুখে ফেনা তুলা ফলায়, কিন্তু 2017 সালের 8ই এপ্রিলের যে চুক্তি আছে, এই চুক্তিটার কপি কেউ বের করতে পারে না। আমি বোধহয় 2 পাতা 4 পাতা বাই করে এক একদিন এক একটা প্রসঙ্গে কথা নিয়ে আমি বের করি, এটা নিয়ে কথাবার্তা বলি, কিন্তু এটা নিয়ে আর কেউ কথা বলে না। এর প্রতিকার কি? প্রতিকার নিয়ে আমি কথাবার্তা বলি, এটা নিয়ে আর কেউ কথাবার্তা বলে না। আমি জানি না এটা নিয়ে কথাবার্তা কি ওয়ার্থ ইট না। আমি বলেছি বাংলাদেশের নিরাপত্তা কাউন্সিল হওয়া উচিত, এটা নিয়ে কেউ কথা বলে না। প্যারিস থেকেও বলে না, নিউ ইয়র্ক থেকেও বলে না, পৃথিবীর কোন প্রান্ত থেকে বলে না। তাদের যোগ্যতা নেই নাকি তাদের সদিচ্ছা নাই এই বিষয়গুলোর উপরে কথাবার্তা বলার? এগুলো নিয়ে কথা বলা অত্যন্ত জরুরি। দর্শকবৃন্দ, আজকের আর আমি কথাটা আমি কন্টিনিউ করব না। আমার জন্য দোয়া করবেন যে বিষয়গুলো নিয়ে আমি কথা বললাম, এটা নিয়ে সলিউশন নিয়ে আমি অনেক সময় কথাবার্তা বলেছি। এর পরবর্তী লাইভে আমি চেষ্টা করব শুক্রবারে আপনাদের সাথে এই বিষয়গুলো নিয়ে কথা বলতে। দর্শকবৃন্দ, আগামী শুক্রবারে বাংলাদেশ সময় রাত 11টার সময় আমি একজনকে ইন্টারভিউ করব। ওই ইন্টারভিউতে আমি প্রমাণ করে দেব যে জেনারেল ওয়াকার বিডিআর পিলখানা ম্যাসাকারের সাথে সরাসরি জড়িত। আগামী শুক্রবার বাংলাদেশ সময় রাত 11টার সময় আমি একজনকে, তার নাম আমি ইচ্ছে করেই মেনশন করলাম না, আমি প্রমাণ করে দেব যে জেনারেল ওয়াকার ওই হত্যাযজ্ঞের সাথে সরাসরি নিজে জড়িত ছিল এবং মির্জাফরের রোলটা সে ওখানে প্লে করেছে, এবং আজ অবধি বিডিআর পিলখানা ম্যাসাকারের উপরে বিচার যাতে না হয়, ভুক্তভোগীদের যাতে কন্টিনিউয়াসলি হ্যারাস করা হয়, সেই কাজটা কন্টিনিউয়াসলি করে যাচ্ছে। আগামী শুক্রবার, অর্থাৎ আজকে বুধবার, বৃহস্পতি শুক্র, ডে আফটার টুমরো, আমি যার ইন্টারভিউ করব তাকে আমি রিস্কের ভিতরে ফেলাতে চাই না।
আমি তার সাথে আগামী শুক্রবার দিন বাংলাদেশ সময় রাত 11টায় আপনাদের সামনে কথা বলবো, যে ইন্টারভিউতে আমি প্রমাণ করে দেব জেনারেল ওয়াকার বিডিআর পিলখানা হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল, এন্ড হি প্লেড দ্য রোল অফ মীর জাফর। এবং সে এই হত্যাকাণ্ডে ভিকটিম তাদের পরিবারকে সাহায্যের কথা বলে কিভাবে তাদেরকে থ্রেট করেছে, তাদেরকে আটকে রেখেছে, তাদের জীবনকে জাহান্নাম বানিয়েছে, তাদের পরিবারকে ধ্বংসের মুখোমুখি ঠেলে দিয়েছে। আমি এমন একজনকে ইন্টারভিউ করব। আমি আশা করব আপনারা আগামী শুক্রবার দিন রাত 11টার সময় আমার এই লাইভ অনুষ্ঠানটিতে আমি ওই ব্যক্তিকে যখন ইন্টারভিউ করব, হোপফুলি আপনারা ওই লাইভে থাকবেন। আর লাস্ট আমি একটা কথা বলতে চাই, আলোচনাগুলো শুনেছেন, যেহেতু তিনি ওই সময় সেনাবাহিনীতে চাকরি করতেন, তিনি কিছু না কিছু একটা জানতেন, এটা কিন্তু স্বাভাবিক। যেহেতু তিনি হাসিনা ফ্যামিলির একজন সদস্য ছিলেন, তো সেখান থেকে তিনি জানতে পারেন, এটা স্বাভাবিক। তো সেনাপ্রধান এই জন্য বা হয়তোবা এটা তিনি জড়িত না থাকলেও সেনাবাহিনীর ভিতরে অনেক তার বন্ধুবান্ধব আছেন যারা হয়তোবা জড়িত আছে, তাদেরকে তিনি বাঁচানোর জন্য হয়তোবা এই যে সেনাবাহিনীর এই বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত এটা হয়তো তিনি করতে দিচ্ছেন না, আর না হয় কেন বারবার এটা বাধাগ্রস্ত হচ্ছে। জ্যাকব মিল্টনের আলোচনা শুনেছেন, আলোচনা শুনে আপনার কাছে কেমন লেগেছে বা কী মনে হচ্ছে কমেন্ট বক্সে কমেন্ট করবেন।